ক্লিয়ার? ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিএড শিক্ষা কার্যক্রমের শেষ পর্যায়ে আজ আমরা দ্বিতীয় সেমিস্টারের আবশ্যিক একটি বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টি একীভূত শিক্ষা। জেন্ডার বৈষয়িক একীভূত শিক্ষা এই বিষয়ের উপরে এখানে আমরা বেশ কয়েকটি রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নে একীভূত শিক্ষার বৈশিষ্ট্য সমূহ উল্লেখপূর্বক সাধারণ শিক্ষা ও একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি? সঙ্গত কারণে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ পরীক্ষাগুলোতে এই প্রশ্নটি আসতে দেখা যায়। আমরা একীভূত শিক্ষা কি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেই এর বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। একীভূত শিক্ষা হলো এমনই একটি প্রক্রিয়া যেখানে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ শিশুদের সাথে একই বিদ্যালয়ে একই শ্রেণীকক্ষে একই শিক্ষক দ্বারা শিক্ষা দেওয়া হয়, যেখানে সাধারণ শিক্ষা কেবল স্বাভাবিক শিক্ষার্থীদের জন্য একটি প্রমিত পদ্ধতি। কিন্তু একীভূত শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলো হলো বৈচিত্র্যকে সম্মান, সমতা ভিত্তিক অংশগ্রহণ, নমনীয় পাঠ্যক্রম, অভিযোজিত শিক্ষণ পদ্ধতি এবং সকলের জন্য সমান সুযোগ, যা সাধারণ শিক্ষার নির্দিষ্ট কাঠামো থেকে ভিন্ন। কারণ একীভূত শিক্ষায় শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হয়। অপরদিকে সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের বিদ্যমান কাঠামোর সাথে খাপ খাইয়ে চলতে হয়। তো আমরা এখানে একীভূত শিক্ষা কি এ বিষয়ের উপরে জানতে পারলাম যে একীভূত শিক্ষা হলে এমনই একটি শিক্ষা পদ্ধতি নয়, এমনই একটি শিক্ষা ব্যবস্থা, এমনই একটি শিক্ষা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি একই সাথে একই শ্রেণীকক্ষে একই বিদ্যালয়ের একই শ্রেণীকক্ষে একই শিক্ষক দ্বারা শিক্ষাদান কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবেন। এই শিক্ষা ব্যবস্থাকে একীভূত শিক্ষা বলা হয়। একীভূত শিক্ষার বৈশিষ্ট্য সমূহ প্রত্যেকটি বিষয়ে একটি বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে পরিচালিত। সাধারণ শিক্ষার যেমন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি একীভূত শিক্ষারও বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে এখানে কথা বলা হবে বা আমরা আলোচনা করব। নাম্বার 1, সামাজিক অন্তর্ভুক্তি। ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক শ্রেণী বা সামর্থ্যের পার্থক্য নির্বিশেষে সকল শিশুকে মূল ধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করা। এখানে ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, লিঙ্গের কোনো ভেদাভেদ থাকবে না, সামাজিক শ্রেণী বৈষম্য এখানে কোনো কাজ করবে না। এগুলোকে বাছ বিচার না করেই সকল শিক্ষার্থীকে, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর, সকল পেশার সকল শিশুদেরকে একই ধারায় একই কারিকুলামের আলোকে একই শিক্ষক দিয়ে একই বিদ্যালয়ে একই শ্রেণীকক্ষে শিক্ষা দান করার একটি প্রক্রিয়া মাত্র। তো এখানে সামাজিকভাবে তাদেরকে অন্তর্ভুক্তি করা, এটা হচ্ছে একীভূত শিক্ষার একটি বৈশিষ্ট্য। নাম্বার 2, নমনীয় পাঠ্যক্রম ও পদ্ধতি। শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি পরিবর্তন করা হয়, যেমন বিশেষ উপকরণ, রিসোর্স টিচার। বিশেষ করে শিক্ষার্থীর চাহিদা এবং তার ধারণ ক্ষমতার উপরে ভিত্তি করে কতটুকু শিক্ষা একজন শিক্ষার্থী একদিনে গ্রহণ করতে পারবে সে বিষয়টির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে শিক্ষাদান করা হয়। এই ক্ষেত্রে পাঠ্যক্রম নমনীয় এবং টিচিং পদ্ধতিও অপেক্ষাকৃত সহজ, সরল এবং স্বাভাবিক
প্রক্রিয়ায় হতে হবে। যদি শিক্ষাদান পদ্ধতি স্বাভাবিক এবং নমনীয় পর্যায়ে থাকে, তাহলে সকল শিক্ষার্থীরা একই সাথে একই শ্রেণীকক্ষে একই শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করতে পারবে। নাম্বার 3, সহায়তা ও সমর্থন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা, যেমন বিশেষ শিক্ষক, শিক্ষা উপকরণ এবং নির্দেশনা প্রদান অত্যন্ত জরুরি। তো একীভূত শিক্ষার বৈশিষ্ট্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সহায়তা ও সমর্থন। যেমন একজন সাধারণ শিক্ষার্থী যেমনি দ্রুত সময়ের মধ্যে শিক্ষা গ্রহণ করতে পারবে, ঠিক একই সময়ে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হয়তো সংশ্লিষ্ট বিষয়ের উপরে যথার্থ জ্ঞান আহরণ করতে নাও পারেন। সঙ্গত কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে বিশেষ সহায়তা প্রদানের মাধ্যমে ও সমর্থন জুগিয়ে বিশেষ শিক্ষা উপকরণ ব্যবহার করে অতিরিক্ত সময় শিক্ষককে দিয়ে ওই শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে ব্যক্তিগত সহায়তা ও সমর্থন প্রয়োজন। এরপর সকলের জন্য সমান অধিকার। প্রতিটি শিশুর শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা এবং বিদ্যালয়ে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা একীভূত শিক্ষার আরও একটি বৈশিষ্ট্য। সর্বশেষ যে বৈশিষ্ট্যটি, ব্যবস্থার অভিযোজন। শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী অভিযোজিত করা, শিক্ষার্থীকে নয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী অভিযোজিত করা হয়, শিক্ষার্থীকে নয়। সাধারণ শিক্ষা ও একীভূত শিক্ষার পার্থক্য। সাধারণ শিক্ষা ও একীভূত শিক্ষার পার্থক্য এক বিষয়। সাধারণ শিক্ষা, একীভূত শিক্ষা। আমরা লক্ষ্যের দিক দিয়ে এখানে দেখব সাধারণ শিক্ষার লক্ষ্য কি এবং বিশেষ শিক্ষার লক্ষ্য কি। লক্ষ্য প্রমিত মান অনুযায়ী স্বাভাবিক শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা, আর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সকল শিক্ষার্থীর বিশেষত বিশেষ চাহিদা সম্পন্নদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করা, মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করা। এরপর শিক্ষার্থী সাধারণত স্বাভাবিক বা উন্নয়নশীল শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে স্বাভাবিক শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থীরা এখানে থাকবে একীভূত শিক্ষায়। কাঠামো নির্দিষ্ট অপরিবর্তনীয় কাঠামো অনুসরণ করে, আর একীভূত শিক্ষায় শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী কাঠামোর পরিবর্তন ও অভিযোজন ঘটায়। পদ্ধতি প্রমিত শিক্ষাদান পদ্ধতি, আর একীভূত শিক্ষায় অভিযোজিত ও নমনীয় শিক্ষাদান পদ্ধতি, বিশেষ সহায়তা থাকে সেখানে। মূল ভিত্তি শিক্ষার্থীর বিদ্যমান কাঠামোর সাথে খাপ খাইয়ে নেওয়া, আর একীভূত শিক্ষায় শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী খাপ খাইয়ে নেওয়া। তো একীভূত শিক্ষায় বিশেষ করে শিক্ষার্থীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখানে লক্ষ্য, তারপরে কাঠামো, পদ্ধতি এবং মূল ভিত্তি এর উপরে কয়েকটি পার্থক্য নিরূপণ করা হলো। এই পার্থক্যগুলো মূলত সাধারণ শিক্ষা ও একীভূত শিক্ষার মধ্যে নির্ণীত হয়েছে। তো সাধারণ শিক্ষার মধ্যে যে লক্ষ্য রয়েছে, একীভূত শিক্ষার ও অনুরূপ লক্ষ্য রয়েছে, বাট সাধারণ শিক্ষায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই এখানে অন্তর্ভুক্ত থাকে, আর একীভূত শিক্ষায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও এর সাথে অন্তর্ভুক্ত থাকে। বিধায় এই শিক্ষা ব্যবস্থা অধিক নমনীয়, সরল, সহজ এবং গ্রহণীয় হতে হবে। তো এখানে আমরা কাঠামোগত যে পার্থক্যটা দেখছি, এটা হলো সাধারণ শিক্ষা নির্দিষ্ট অপরিবর্তনীয় কাঠামো অনুসরণ করে, বাট একীভূত শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী কাঠামোর পরিবর্তন অভিযোজন ঘটায়। আর পদ্ধতির ক্ষেত্রে প্রমিত শিক্ষাদান পদ্ধতি, সাধারণ শিক্ষায় ক্ষেত্রে প্রমিত শিক্ষাদান পদ্ধতি, আর বিশেষ শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ একীভূত শিক্ষার ক্ষেত্রে অভিযোজিত ও নমনীয় শিক্ষাদান পদ্ধতি, বিশেষ সহায়তা সেখানে থাকবে। তো এই পার্থক্যগুলো আসলে সাধারণ শিক্ষা এবং একীভূত শিক্ষার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে মূল বিষয়কে ঠিক রেখে আপনাদের চিন্তন শক্তিকে কাজে লাগিয়ে সৃজনশীলতার মধ্য দিয়েই আপনারা এই পার্থক্যগুলো তুলে ধরবেন, যাতে করে পার্থক্যগুলো পার্থক্যগুলো দৃষ্টিগোচর হওয়ার পরে শিক্ষার্থীরা এবং শিক্ষক মহোদয় যিনি মূল্যায়ন করবেন, তার কাছে যেন সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় যে এটি হচ্ছে সাধারণ শিক্ষার
ক্ষেত্রে প্রযোজ্য বা সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য, আর এটি হচ্ছে একীভূত শিক্ষা বা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তো আমরা এখন আরো একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, যে একীভূত শিক্ষার প্রতিবন্ধকতা সমূহ উল্লেখপূর্বক উত্তরণের উপায় সমূহ লিখুন। তো একীভূত শিক্ষা কি, এই বিষয়ের উপরে আমরা আগেই আলোচনা করেছি। একীভূত শিক্ষা হচ্ছে একই শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ে সাধন করা। তো এই একীভূত শিক্ষার প্রধান প্রতিবন্ধকতাগুলো হলো অবকাঠামোগত সমস্যা, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, সহায়ক উপকরণের অপ্রতুলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির নেতিবাচকতা, পাঠ্যক্রমের অনমনীয়তা, আর্থিক সীমাবদ্ধতা। এগুলো উত্তরণের জন্য প্রয়োজন অ্যাক্সেসিবল পরিবেশ তৈরি, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ, নমনীয় বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ। তো আমরা এখানে দেখছি একীভূত শিক্ষা যখন একই শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা একই সাথে শিক্ষা গ্রহণ করবে, তখন বেশ কিছু প্রতিবন্ধকতা এখানে আমাদের সামনে ধরা পড়বে। তো সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই, যে শিক্ষার্থী পায়ে হেঁটে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে না, সেই শিক্ষার্থীদের জন্য কিন্তু তাদের আহ শ্রেণীকক্ষে প্রবেশের জন্য বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত অবকাঠামো করা প্রয়োজন হয়। তো এই অবকাঠামোগত সমস্যা আমাদের দেশে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদেরকে যদি আমরা একই সাথে একই বিদ্যালয়ে একই শ্রেণীকক্ষে প্রশিক্ষণ দিতে যাই বা শিক্ষা দিতে চাই, তাহলে অবকাঠামোগত পরিবর্তন এটা অত্যন্ত প্রয়োজন। এই অবকাঠামোগত সমস্যা হচ্ছে একীভূত শিক্ষার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হিসাবে আমাদের সামনে রয়ে গেছে। এরপরে প্রশিক্ষিত শিক্ষকের অভাব। সাধারণ শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে জ্ঞান আহরণ করতে পারবে, ঠিক অনুরূপভাবে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সহজে কম সময়ের মধ্যে জ্ঞান আহরণ করতে নাও পারে। সঙ্গত কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা রয়েছে, এই শিক্ষার্থীদেরকে অ্যাক্সেসিবল পরিবেশ তৈরি করতে হবে, অর্থাৎ তাদের জন্য নমনীয় পরিবেশ তৈরি করতে হবে, যে পরিবেশের মধ্য দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে, সাধারণ শিক্ষার্থীদের পাশে বসে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তারা শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়। এরপরে শিক্ষকদেরকে প্রশিক্ষণ, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে শিক্ষাদান কার্যক্রমে অনুপ্রাণিত করতে হবে, এবং তারা উম, শিক্ষকরা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সহজেই শিক্ষাকে নয় শিক্ষককে মূল্যায়নের মধ্য দিয়ে নিজের অধীত জ্ঞান অধীত জ্ঞানের উন্নয়ন ঘটাতে পারে। তো একজন শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষাদান কার্যক্রমকে নয়, শিক্ষককে মূল্যায়ন করবে, শিক্ষককে অনুসরণ করবে, অর্থাৎ শিক্ষককে স্টাডি করবে। এই শিক্ষককে স্টাডি করার মতো সৃজনশীলতা বা সৃজনশীল গুণ একজন শিক্ষকের মধ্যে অবশ্যই থাকতে হবে। যদি শিক্ষকের মধ্যে সেই গুণ থাকে, সেই প্রশিক্ষণ সে পেয়ে থাকে বা নিয়ে থাকে, বা সেই প্রশিক্ষণের ব্যাপারে সে যদি অনুপ্রাণিত বা উৎসাহিত হয়, তাহলে তার দ্বারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা একীভূত শিক্ষণীয় পরিবেশে শিক্ষাদান কার্যক্রম সম্ভব হবে। নমনীয় বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন। পাঠ্যক্রম সরল, সহজ, নমনীয় এবং গ্রহণীয় হতে হবে। পাঠ্যক্রম পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে এই পাঠ্যক্রমের মধ্যে যেমনি থাকবে বৈচিত্র্য, যেমনি থাকবে নমনীয়তা, তেমনি থাকবে লক্ষ্য এবং উদ্দেশ্যের স্থিরতা। লক্ষ্য এবং উদ্দেশ্য যদি সুনির্দিষ্ট না থাকে, তাহলে শিক্ষার্থী শিক্ষার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলবে। এই কারণে বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রম অত্যন্ত প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ। সামাজিক যে সচেতনতা, অর্থাৎ সোশ্যাল অ্যাওয়ারনেস, প্রতিটি উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত। সামাজিক সচেতনতার মধ্য দিয়েই এটি সমাজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। সমাজ যদি সচেতন না হয়, সমাজ যদি সেকেলে চিন্তাকে লালন করে, তাহলে বর্তমান সময়ে বসে সেকেলে চিন্তাকে লালন করে উন্নয়নের অগ্রগতি আদৌ সম্ভব নয়। সঙ্গত কারণে
সামাজিক সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কার রয়েছে, এই কুসংস্কারগুলোকে দূরীভূত করে সমাজকে স্বচ্ছ, সুন্দর এবং রুচিসম্মত করতে হবে, যাতে করে সমাজের সকল সদস্যরা তারা কি করতে পারে, সানন্দে শিক্ষা গ্রহণ করে সমাজের একজন যোগ্য সদস্য হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে। এরপরে পর্যাপ্ত বাজেট বরাদ্দ। আমাদের দেশে সম্পদের অপ্রতুলতার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় বাজেট অত্যন্ত স্বল্প বা নিম্নমানের। এই নিম্নমানের বা স্বল্প বাজেট বরাদ্দ যেটা রয়েছে, এই বাজেট বরাদ্দকে বাদ দিয়ে, এই বাজেট বরাদ্দ ওটাকে বাড়িয়ে শিক্ষা ব্যবস্থার জন্য আহ শিক্ষা ব্যবস্থার জন্য বাজেট বরাদ্দকে বাড়িয়ে দিলে শিক্ষাদান কার্যক্রম অত্যন্ত সফল হবে বলে আমরা মনে করি। তাই পর্যাপ্ত বাজেট বরাদ্দের মধ্য দিয়ে শিক্ষাদান কার্যক্রমকে গতির দিকে ধাবিত করা হচ্ছে এই একীভূত শিক্ষা প্রতিবন্ধকতাগুলোকে উত্তরণের সব থেকে বড় উপায় বলে আমরা মনে করি। তো আমরা এখানে এই প্রশ্নের মধ্যে কিন্তু একীভূত শিক্ষা সমস্যা এবং এর সমাধান নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশে একীভূত শিক্ষা বাস্তবায়নে সরকারি পর্যায়ে গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করুন। যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল একটি রাষ্ট্র, এই উন্নয়নশীল রাষ্ট্রে অধিক সম্পদ নয়, বরং অধিক জনসংখ্যা, অর্থাৎ সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। সঙ্গত কারণে এই এই মুষ্টি বিশাল জনসংখ্যা, স্বল্প যে সম্পদ রয়েছে, এই সম্পদের উপরে ভিত্তি করে উন্নয়ন এবং অগ্রগতির দিকে ধাবিত হওয়া যথেষ্ট কষ্টকর। এই জন্যে বাংলাদেশে একীভূত শিক্ষা বাস্তবায়নে সরকারি পর্যায়ে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, এই পদক্ষেপগুলো প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে স্বাভাবিক নয়, অর্থাৎ প্রকৃতপক্ষে এই পদক্ষেপগুলো যথেষ্ট নয়। এই পদক্ষেপের পাশাপাশি যদি ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সেলফ সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ সামাজিক সচেতনতা এবং বিভিন্ন গোত্র গোষ্ঠী কর্তৃক পরিকল্পিত পদক্ষেপ সমূহ গ্রহণ করা হয়, তাহলে এই বাংলাদেশে একীভূত শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে। তো বাংলাদেশে একীভূত শিক্ষা বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এবং এই গৃহীত পদক্ষেপগুলো যদি পুরাপুরিভাবে, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রয়োগ করা হয়, তাহলে বাংলাদেশে একীভূত শিক্ষা বাস্তবায়ন কিছুটা ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। তো এখানে বাংলাদেশে একীভূত শিক্ষা সম্প্রসারণে সরকারি পদক্ষেপ সমূহ কি কি রয়েছে আমরা দেখি। নাম্বার 1, আন্তর্জাতিক সনদের সমর্থন, অর্থাৎ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সনদের, যেমন সনদের সুপারিশ অনুযায়ী একীভূত শিক্ষার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হওয়া। আন্তর্জাতিক যে সনদ স্বাক্ষর হয়েছে, আন্তর্জাতিক সনদে স্বাক্ষরিত এই সনদের সাথে বাংলাদেশ একাত্মতা ঘোষণা করেছে। এটি হচ্ছে একটি পদক্ষেপ। নাম্বার 2 হচ্ছে আইন ও নীতি প্রণয়ন। জাতীয় শিক্ষানীতি 2010 এ সকল শিশুর জন্য সমান শিক্ষার সুযোগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন CRPD বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমরা গুরুত্বপূর্ণ সরকারি পদক্ষেপের মধ্যে নাম্বার 1 দেখলাম আন্তর্জাতিক সনদের সমর্থন, নাম্বার 2 দেখলাম আইন ও নীতি প্রণয়ন। এরপর 3, ব্যক্তিগত অবকাঠামোগত উন্নয়ন। নতুন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্যান্য সুবিধা, অর্থাৎ তাদের যাতায়াতের রাস্তা সহ, যাতায়াতের মানে পৃথক রাস্তা সহ আরো অনেক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যেমন হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, চশমা ইত্যাদি সরবরাহ করা। এগুলো হচ্ছে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অন্যতম। এরপরে হচ্ছে আর্থিক সহায়তা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিনামূল্যে ভর্তি, শিক্ষা উপকরণ এবং উপবৃত্তি, এবং ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতির পদ্ধতি সৃজন করা হয়েছে। অর্থাৎ তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিনামূল্যে তারা ভর্তি করতে পারছে, তাদের শিশুদেরকে শিক্ষা উপকরণ পাচ্ছে, উপবৃত্তিও তারা আর্থিক সহায়তা এখান থেকে তারা পাচ্ছে। এরপরে শিক্ষক প্রশিক্ষণ। একীভূত শিক্ষা বাস্তবায়নে
শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, অর্থাৎ একীভূত শিক্ষা বাস্তবায়নের জন্য শিক্ষকদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অর্থাৎ শিক্ষকদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেটি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হয়েছে। এরপরে মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী মূল্যায়ন কৌশল শনাক্তকরণ ও প্রয়োগের জন্য কাজ করা, যা পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এরপরে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একীভূত শিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ। তারপরে ডেটাবেস তৈরি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ তথ্য ভান্ডার অর্থাৎ ডেটাবেস তৈরি করা, যা পরিকল্পনা প্রণয়নে সাহায্য করবে। এরপর হচ্ছে সমন্বিত উদ্যোগ, সরকারি ও বেসরকারি সংস্থার যেমন সিআরপি ইত্যাদি অর্থাৎ সাথে সমন্বিতভাবে কাজ করা। এই পদক্ষেপগুলো লক্ষ্য হলো প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিশুর জন্য একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেকের সমান সুযোগ পাবে। এরপর আমরা আরো একটি প্রশ্ন দেখছি এখানে, সংশ্লিষ্ট বিষয়ের উপরে শিক্ষকের শিখন পরিকল্পনায় একীভূত শিক্ষা বাস্তবায়নের উপায়সমূহ লিখুন। শিক্ষকের শিখন পরিকল্পনায় একীভূত শিক্ষা বাস্তবায়নের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিত করা, সবার জন্য উপযোগী পাঠ পরিকল্পনা তৈরি, সহায়ক উপকরণ ব্যবহার, প্রযুক্তি অন্তর্ভুক্তকরণ, বহুবিধ শিখন কৌশল প্রয়োগ, যেমন দলবদ্ধ কাজ, পারস্পরিক আলোচনা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা জরুরি, যা বৈষম্যহীন ও সমান সুযোগ নিশ্চিত করে, সকল শিক্ষার্থীর অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে। শিক্ষকের শিখন পরিকল্পনায় একীভূত শিক্ষা বাস্তবায়নের উপায়। শিক্ষক যখন তার শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবেন, তখন একীভূত শিক্ষা বাস্তবায়নের কি কি উপায় বা কৌশল তিনি গ্রহণ করবেন। নাম্বার 1, পরিবার পরিকল্পনা ও প্রস্তুতি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণ, শিক্ষার্থীদের মধ্যে যাদের বিশেষ চাহিদা রয়েছে তাদের সঠিকভাবে শনাক্ত করে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা। পারিবারিকভাবে পরিকল্পনা গ্রহণ, সামাজিকভাবে পরিকল্পনা গ্রহণ, ব্যক্তিকেন্দ্রিক পরিকল্পনা গ্রহণ ও প্রস্তুতি প্রণয়ন করা। নাম্বার 2, সবার জন্য পাঠ পরিকল্পনা, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, এমনভাবে পাঠ পরিকল্পনা করা যাতে সকল শিক্ষার্থী, প্রতিবন্ধী বা সাধারণ, সহজে বুঝতে পারে এবং শিখতে পারে। নাম্বার 3, বিষয় একীভূতকরণ, সাবজেক্ট ইন্টিগ্রেশন, একাধিক বিষয়কে সংযুক্ত করে থিম ভিত্তিক বা সমন্বিত পাঠদান করা, যা গভীর বোঝাপড়া তৈরি করে। এরপর শ্রেণীকক্ষের পরিবেশ। শ্রেণীকক্ষের পরিবেশ, সহায়ক উপকরণ ব্যবহার, হুইল চেয়ারের জন্য স্থান রাখা, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ উপকরণ যেমন বড় ফন্ট, ব্রেইল ব্যবহার করা, সহজে স্পষ্ট ভাষায় বোর্ডে লেখা ও মুখ নির্দেশনা দেয়া। অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, শিক্ষার্থীদের বৈষম্যহীনভাবে স্বাগত জানানো এবং প্রত্যেককে অংশগ্রহণের সুযোগ দেয়া। নাম্বার 3, শিক্ষণ কৌশল পদ্ধতি, বহুবিধ ও কৌশল প্রয়োগ, দলবদ্ধ কাজ, গ্রুপ ওয়ার্ক, পারস্পরিক আলোচনা, পেয়ার ওয়ার্ক, এক নির্দেশনা, 1-to-1 ইনস্ট্রাকশন ইত্যাদি ব্যবহার করা। প্রযুক্তির সাহায্যে শিক্ষণকে আরো আকর্ষণীয় কার্যকর করা, যা বিভিন্ন মান পূরণ করে। নাম্বার 2, পর্যবেক্ষণ মূল্যায়ন, শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত তারপরে পর্যবেক্ষণ করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তার ব্যবস্থা করা। 4, পেশাগত উন্নয়ন,
প্রশিক্ষণ গ্রহণ, বিশেষ শিক্ষণ কৌশল ও একীভূত শিক্ষা বিষয়ের প্রশিক্ষণ নেওয়া। তাহলে প্রশিক্ষণ গ্রহণ, বিশেষ শিক্ষণ কৌশল ও একীভূত শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের অন্যতম দায়িত্ব। এখানে নাম্বার 2 হচ্ছে সহযোগিতা ও প্রতিফলন। অন্যান্য শিক্ষক ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা এবং নিজেদের শিক্ষাদান পদ্ধতি নিয়ে ভাবা ও ফিডব্যাক নেওয়া। এই উপায়গুলো প্রয়োগের মাধ্যমে শিক্ষকগণ একটি অন্তর্ভুক্তিমূলক পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন, যা সকল শিক্ষার্থীর বিকাশে সহায়তা করবে। তো আমরা আজ একীভূত শিক্ষা বিষয়ের উপরে আলোচনা করলাম। এই একীভূত শিক্ষা বিষয়ের উপরে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলেছি। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনারা এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করবেন, যাতে করে আপনাদের পরীক্ষাটা সুন্দরভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 25 মিনিট হয়েছে, 25 মিনিট। এত ছোট হলো কেন স্যার? কোনটা? পাপিং জোন মানে? এ, আমি করে দিছি রে। না, ম্যাডাম না, ম্যাডাম পাঠাই দিই।